আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমাদেরকে জানিয়ে দিবেন। আজ আমরা শুরু করব আজকে আমরা পরবর্তী ক্লাসটা শুরু করব। সোনার তরী কবিতার এমসিকিউ ক্লাসটি করব। ওকে, আমি একটু ক্লাস লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারাও একটু ক্লাস লিঙ্কে জয়েন করে ক্লাসটা শেয়ার করে দিন। আপনাদের বন্ধুদের কাছে ক্লাসটি পৌঁছে দিন এবং প্রয়োজনে আপনার টাইম লাইনে ক্লাসটি শেয়ার করে দিন। ঠিক আছে, আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করব। আমাদের আজকে এমসিকিউ ক্লাস, ঠিক আছে? ওকে, আমরা একটু কিছু গ্রুপে আমরা ক্লাসটি একটু শেয়ার করে দিই। হ্যাঁ, অপেক্ষা করেন। ঠিক আছে, চলেন আমরা আজকে আমাদের ফার্স্ট এমসিকিউ শুরু করি। তো আজকের ক্লাসে আমরা সোনার তরী কবিতার পুরো এমসিকিউটা দেখব। কিছু এমসিকিউ আরও এক্সট্রা নিয়ে আসতে চেয়েছিলাম, বাট পুরোটা নিয়ে আসা হয়নি। যাই হোক, যতটুকু নিয়ে আসছি ততটুকু আমরা ক্লাস করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি পরের প্রথম এমসিকিউতে চলে যাচ্ছি। দেখেন, প্রথম এমসিকিউতে বলছে কি কাটতে কাটতে বর্ষা এলো। এটার অ্যান্সার করেন ভাইয়া। গতকালকে আমরা সোনার তরী কবিতা পড়েছি, সেখানে আমাদের একটা ফসলের নাম ছিল এবং সেই ফসলের নামটাই আমাদের এখানে অ্যান্সার হবে। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন যে কি কাটতে কাটতে বর্ষা এলো। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করেন যে কি কাটতে কাটতে বর্ষা এলো। আর সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিবেন। হ্যাঁ, সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিবেন এবং অ্যান্সার করেন ফার্স্ট এমসিকিউ এর যে কি কাটতে কাটতে বর্ষা এলো। এবং সবাইকে কোন জায়গা থেকে আমাদের এই ক্লাসে জয়েন হয়েছেন একটু জানিয়ে দিবেন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। যারা আমাদের ক্লাসে জয়েন আছেন সবাই একটু কষ্ট করে একটা করে রিয়াক্ট দিয়ে দিবেন, ঠিক আছে, ক্লাসে। ওকে, যাতে আমি বুঝতে পারি আপনারা ক্লাস করতেছেন, কারণ এখন বোঝা যায় না যে কতজন ক্লাসে জয়েন আছে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি একটু এমসিকিউ এর অ্যান্সারটা দেখে নিই। ওকে, সবাইকে অ্যান্সার দিল। গুড, সবাই সঠিক অ্যান্সার দিয়েছে। সবাই বলেছে যে ধান কাটতে কাটতে। ক নম্বর সবাই অ্যান্সার করছে ধান। হ্যাঁ, শিরিন আক্তার বলছে ধান, জিয়ামণি ক নম্বর, ফারজান আক্তার ক নম্বর, আফসানা খান ধান। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার আমাদের কি হবে? এটার অ্যান্সার হবে আমাদের ধান। কি কাটতে কাটতে বর্ষা এলো ভাইয়া? ধান কাটতে কাটতে বর্ষা এলো। ওকে, আমরা একটু ফার্স্টে একটু কোর্স বিষয় একটু বলে নেই, আমরা এরপরে পরের এমসিকিউ গুলোতে যাচ্ছি। আমাদের বাংলা কোর্স ফি 105 টাকা, আইসিটি কোর্স ফি 500 টাকা, আর ইংলিশ কোর্স ফি আমাদের 500 টাকা। যারা আমাদের কোর্সে যুক্ত হবেন, দেখেন নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সুন্দর করে, তাই না? খেয়াল করছেন? আচ্ছা, আমি একটু দেখাই দেই। দেখেন লেজার পেন যেখানে আছে, ঠিক আছে, এই যে নিচে। ঠিক আছে, আমাদের এইখানটায় আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটি আমাদের বিকাশ ও নগদ নাম্বার। আপনারা চাইলে টাকা পাঠিয়েও আমাদের কোর্সে যুক্ত হতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আসেন আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। ওকে, ঠিক আছে, আসেন। তাহলে আপনারা যারা কোর্সে ভর্তি হবেন, হ্যাঁ, বাংলা কোর্স ফি 105 টাকা, ফার্স্ট সেকেন্ড দুইটা মিলে, আর আইসিটি 500, ইংলিশ ফার্স্ট সেকেন্ড মিলে 500 টাকা। ওকে, যারা ভর্তি হবেন আমাদেরকে ইনবক্স করতে পারেন। ঠিক আছে, গুড। অনেক জায়গা থেকে আমাদের অ্যান্সার করতেছে। ঢাকা থেকে কেউ মুন্সিগঞ্জ, কেউ কুমিল্লা থেকে। গুড, ওকে, তাহলে এটা 2 নম্বরের অ্যান্সার করেন। সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? সবাই অ্যান্সার করেন। সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? সোনার তরী কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? অ্যান্সার করেন। 2 এর অ্যান্সার করেন সবাই। এটা কিন্তু 2 নম্বর, আমরা 1 নম্বর অলরেডি করে ফেলছি। হ্যাঁ, ওকে, সবাই সি বলতেছে, 3 বলতেছে, কেউ ক বলতেছে। ওকে, ঠিক আছে, চন্দনা ভৌমিক সি বলছে। হ্যাঁ, আচ্ছা, জিয়ামণি গ বলছে, নুসরাত জান সাদিয়া সি নম্বর বলছে, ফাহিমা হক ক নম্বর বলছে। আচ্ছা, আমি একটু দেখে নেই, সঠিক অ্যান্সার হচ্ছে গ নম্বর। হ্যাঁ, আকাশ জুড়ে। মূলত আমরা ওই যে ফার্স্ট লাইনে পড়ছিলাম গগনে গরজে মেঘ। হ্যাঁ, ওই যে গগনে মানে কি? আকাশে। হ্যাঁ, আকাশ জুড়ে মেঘ। ঠিক আছে, ফার্স্ট লাইনে ছিল গগনে গরজে মেঘ, তাই না? এই যে ফার্স্ট লাইনে
ঠিক আছে, ফার্স্ট লাইনে যে গগনে গরজে, তার মানে আকাশ জুড়ে হচ্ছে মেঘ গর্জন করতেছে। হ্যাঁ, তাহলে আকাশ জুড়ে এটার অ্যান্সার হবে। ঠিক আছে, 3 নম্বর, সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মেলে? সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মিলে? অ্যান্সার করেন। গুড, অনেকে সঠিক অ্যান্সার দিয়েছে। পরে শিরিন আক্তার গ নম্বর বলেছিল 2 এর, ইসলামের শেহজাদি সঠিক অ্যান্সার দিয়েছিল 2 এর সি, মায়াবী কন্যা বলছিল সি, আলোর দিশারি বলছিল সি। ওকে গুড, তাহলে এটার অ্যান্সার সবাই করেন এবার, যে সোনার তরী কবিতায় মূলত কয়টি চরিত্রের সন্ধান মিলে? সবাই এবার এটার একটা অ্যান্সার করেন তো। ঠিক আছে, সবাই এটার অ্যান্সার করে ফেলেন। ওকে, ইস্টার জান বলছে হচ্ছে গ নম্বর, নুসরাত জান সাদিয়া বলছে গ নম্বর, চন্দনা ভৌমিক বলছে হচ্ছে 2 নম্বর। ওকে, আচ্ছা 2 নম্বর না 2 বলছে, আচ্ছা ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া সবার? ওকে, তানজিল আফরিন বলছে 2টি, আলোর দিশারি বলছে 3 এর সি। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা এবার একটু দেখে নেই। ঠিক আছে, আফসানা খান বলছে গ নম্বর, এটার অ্যান্সার হবে হচ্ছে 2টি। হ্যাঁ, সোনার তরী কবিতায় মূলত 2টি চরিত্রের সন্ধান মিলে, একটি হচ্ছে কৃষক আর একটি হচ্ছে মাঝি। আমরা জানি যে এই কবিতায় কৃষক হিসেবে কবি আসলে নিজেকেই বুঝিয়েছেন এবং মাঝি হিসেবে মূলত তিনি সময়কে বুঝিয়েছেন, তাই না? তো আমরা আশা করি এই 2টি চরিত্র এই সোনার তরী কবিতায় লক্ষ্য করেছি। এবার আসেন, ভরসা শব্দটির অর্থ কি? 4 নম্বরে অ্যান্সার করে ফেলুন যে ভরসা শব্দটির অর্থ কি। ভরসা শব্দটির অর্থ কি? সবাই 4 নম্বরে অ্যান্সার করে ফেলুন যে ভরসা শব্দটির অর্থ কি। আমাদের মোট 3টি কোর্স বিষয়ে আমি একটু কথা বলি। আমাদের ফার্স্ট কোর্স হচ্ছে বাংলা কোর্স, যেখানে আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাই হবে। ফার্স্ট পেপারে যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে এগুলো ব্যতীত যে আমাদের ক্লাসগুলো বাকি থাকে, অর্থাৎ নাটক, উপন্যাস এবং গদ্য পদ্য, সেগুলো আমাদের হচ্ছে কোর্সের ভিতরে হবে। কোর্সের ভিতরে পরীক্ষা হবে, আমাদের হচ্ছে মডেল টেস্ট হবে, তারপরে আমাদের হচ্ছে নোট থাকবে, ওএমআর পিডিএফ থাকবে। ঠিক আছে, আমাদের অনেক সুবিধা আছে। আর আইসিটি কোর্স ফি হচ্ছে 500, ঠিক সেমভাবে ওএমআর পিডিএফ পেয়ে যাবেন। আর ইংলিশ কোর্স ফি হচ্ছে আমাদের কি 500 টাকা, সেখানেও আমাদের ওএমআর পিডিএফ থাকবে, সাজেশন থাকবে, নোট থাকবে। ঠিক আছে, লাইভ ক্লাস তো থাকছেই সবগুলোতে, এবং ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে। ঠিক আছে, তাহলে এটা একটু অ্যান্সার করেন। ভাইয়া আপনি কিছু দেখতেছেন না, তাহলে আপনার কিছু দেখার জন্য একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, যে কিছু দেখতেছে না সে একদম লাইভটাকে সুন্দর করে কেটে দিয়ে আবার লাইভে জয়েন করেন। ওকে, মায়াবী কন্যা বলছে এ নম্বর, লামিয়া ইসলাম ক নম্বর, শিরিন আক্তার ক নম্বর। অনেকে অনেক অ্যান্সার দিয়েছে। ইশরাত ইসজান বলছে 4 এর গ। আচ্ছা, ফাহিমা হক বলছে 4 এর গ। ওকে, অনেকে এ বলতেছে, অনেকে গ বলতেছে। আসলে ভরসা শব্দের অর্থ হচ্ছে আশা। ভরসা শব্দের অর্থ কি এখানে? ভরসা শব্দের অর্থ হচ্ছে আশা। ঠিক আছে, 5 নম্বর অ্যান্সার করেন। কুল শব্দের অর্থ কি? কুল শব্দের অর্থ কি? সবাই অ্যান্সার করেন। যারা ক্লাসে জয়েন করেছেন একটা করে রিয়াক্ট দিবেন, বন্ধুদেরকে মেনশন করবেন, প্রয়োজনে টাইম লাইনে শেয়ার করবেন। ঠিক আছে, এবং টাইম লাইনে শেয়ার করার পরে একটা ছোট্ট করে আপনারা কমেন্ট বক্সে ডান লিখে ফেলবেন। ঠিক আছে, ওকে, দেখি আজকে কে কতজন শেয়ার করতে পারে। হ্যাঁ, ঠিক আছে, কে কতজনকে মেনশন করতে পারে দেখি। হ্যাঁ, আচ্ছা, সর্বোচ্চ মেনশনকারীকে কিছু একটা দিব। হ্যাঁ, কিছু একটা দিব। ওকে, ঠিক আছে, তাহলে এখানে 5 এর অ্যান্সার কি হবে ভাইয়া? চন্দনা ভৌমিক হচ্ছে বলছে বি নম্বর, জিয়া মনি বলছে হচ্ছে 5 এর ক, শিরিন আক্তার বলছে 5 এর খ, আসমা শিকদার বলছে বি। আচ্ছা, অনেকে অনেক রকমের অ্যান্সার করতেছে। গুড, সবার অ্যান্সার দেখি। হ্যাঁ, ফারহানা পুষ্প বলছে আসছি ভাইয়া। গুড, ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছিলেন না, এখন দেখে দেখে অ্যান্সার করেন। ঠিক আছে, আচ্ছা এবার আচ্ছা, ফারহানা পুষ্প বলছে খ নম্বর। ওকে, আমি অনেককে দেখতেছি। হ্যাঁ, অনেকে দেখতেছি অ্যান্সার করতেছে। ঠিক আছে, খাদিজা বেগম বলছে খ নম্বর, ইসলামের শেহজাদি বলছে এ নম্বর। এটার অ্যান্সার হবে হচ্ছে কিনারা। কুল শব্দের অর্থ কি ভাইয়া? মাথায় রাখবেন, একদম সেট করে নেন আজকে। কুল শব্দের অর্থ কি? কিনারা। 6 নম্বর, কি কাটা হলো সারা? এটা আমরা অলরেডি একবার পড়ে ফেলেছি, তারপরে আবারও অ্যান্সার করেন। বলেন, কি কাটা হলো সারা? এক একটা জিনিস দুইবার করে আনার পেছনে একটি কারণ, কেননা আমরা হচ্ছে যাতে একদম মাথার মধ্যে সেট আপ হয়ে যায় যে সোনার তরী কবিতায় কি কাটা সারা হয়েছিল, ধান, পাট, ঘাস নাকি আখ। হ্যাঁ, ওকে, ঠিক আছে, গুড। 6 নম্বরের অ্যান্সার কি হবে ভাইয়া? 6 এর অ্যান্সার গুড। আফসানা খান বলছে খ নম্বর, জিয়ামনি বলছে 6 এর খ, চন্দনা ভৌমিক বলছে বি, নুসরাত জাহান সাদিয়া বলছে নাকি নুসরাত জাহান সাদিয়া, হ্যাঁ খ। ওকে, অনেকে অ্যান্সার করতেছে। শিরিন আক্তার বলছে 6 এর খ, ইশরাত ইসজান বলছে 6 এর খ, আমাদের পেইড ব্যাচের জিয়ামনি আমাদের পেইড ব্যাচের। ওকে, গুড, থ্যাংক ইউ। আসমা শিকদার বলছে 6 এর বি, ফাইমা হক বলছে খ নম্বর। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে 6 এর অ্যান্সার কি হবে ভাইয়া? খ নম্বর, ধান।
সোনার তরী কবিতায় কুলে একা কে বসে আছেন? সোনার তরী কবিতায় কুলে একা কে বসে আছেন? আচ্ছা আমি কিন্তু আবার বলতেছি, আপনারা দয়া করে বন্ধুদেরকে মেনশন করে দিবেন। আচ্ছা রাফিয়া ইসলাম, আমার অ্যান্সার দিয়ে আমার নাম নেন না কেন? অনেক নাম আসে তো, এই দুই একটা মিস হয়ে যাচ্ছে। ওকে আমি নাম নিব, ঠিক আছে। ওকে আচ্ছা, সোনার তরী কবিতায় কবি কুলে একা কে বসে আছেন? আচ্ছা সবার আগে অ্যান্সার করেন, আমরা নাম নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা ফারহানা পুষ্প বলছে ক নম্বর, শিন আক্তার বলছে ক নম্বর, ফাইমাক বলছে ক নম্বর, তারপরে আসমা শিকদার। ওকে অনেকে অ্যান্সার করতেছে, গুড, অ্যান্সার করতে থাকেন, ঠিক আছে। একটা একটা করে নাম পড়ি, হ্যাঁ ঠিক আছে। চন্দনা ভৌমিক এ নম্বর, আফসানা খান সাতের ক নম্বর। কই আমি এখনো রাফিয়া ইসলাম বলছে এ নম্বর, খাদিজা বেগম বলছি এ নম্বর, ক নম্বর, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটার আনসার কি হবে দেখেন। সোনার তরী কবিতায় কুলে একা কে বসে আছেন? কৃষক বসে আছেন। আমরা দেখেছিলাম সোনার তরী কবিতাটা, আমি একটু যদি ছোট্ট করে আপনাদেরকে রিভিউ করে দেই, সেখানে কি ছিল ভাইয়া? মূলত এইটা ধরেন একটা নদীর পাড়ের চারপাশে হচ্ছে এরকমের নদী, হ্যাঁ চারপাশে এরকমের নদী, ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে ধরেন চারপাশে নদী, ঠিক আছে। আমরা একটু অন্য কালে দেই নাকি, একটু বোঝায় দেই, খেয়াল করেন। এই যে নীল কালের যে অংশটা, সেটা হচ্ছে চারপাশে হচ্ছে নদী, ঠিক আছে। এই পাশে চারদিকে নদী, ওকে ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের ক্ষেত, ঠিক আছে। তো ক্ষেতের কালার কি হয় ভাইয়া? সবুজ হয়, তো সবুজ কালার দেখ, ঠিক আছে। এটা হচ্ছে ক্ষেত। এই ক্ষেতে মূলত কি করছে? কৃষক হচ্ছে ধান কাটতে আসছে, হ্যাঁ। আর এই পাশে হচ্ছে আমাদের গ্রাম, এই পাশে কি? এই পাশে হচ্ছে গ্রাম, ওকে। এই ক্ষেতে কৃষক হচ্ছে ধান কাটতে আসছে কিভাবে? এই নদীকে পাড়ি দিয়ে। এই ক্ষেতের চারপাশে কি? পানি, নদীর পানি। এখন এই ক্ষেতে ধান কাটার সময় কৃষক আকাশের দিকে তাকিয়ে লক্ষ্য করছে যে মেঘ গর্জন করতেছে, বৃষ্টি আসবে, আষাঢ় মাস, ঠিক আছে, বৃষ্টি আসবে। এমন সময় বর্ষাকাল, হ্যাঁ, এমন সময় তিনি ভাবতেছে এখন আমি কিভাবে যাব? এই বৃষ্টির মধ্যে, এই মেঘ গর্জন করার মধ্যে আমাকে কে নিতে আসবে? হ্যাঁ, তো তার চিন্তায় মানে তিনি ভাবতেছে আমার কি এখানেই আজকে শেষ? এত কষ্ট করে ধান কাটলাম, এত কষ্ট করে ধান ফলালাম, হ্যাঁ ফসলগুলো ফলাইছি, এই যে এত মাস যত্ন করছি, এই সোনার ধানগুলো আমার কি এখানেই নষ্ট হবে? আমি কি এখানেই নিঃশেষ হয়ে যাব? ঠিক আছে। তো কবি এটা ভাবতেছে, হঠাৎ করে দেখে যে এই নদী দিয়ে একজন মাঝি আসতেছে তার নৌকা বয়ে, হ্যাঁ নৌকা নিয়ে তার একটা মাঝি আসতেছে। আচ্ছা সে কৃষক ওই মাঝিকে দেখে মনে হচ্ছে তার যেন খুব পরিচিত, বিপদের সঙ্গে পাইছে, মনে হচ্ছে যেন খুবই পরিচিত একজন মানুষ। হ্যাঁ, তো মাঝি হচ্ছে এসে মাঝি মানে কৃষককে খেয়াল করেনি, চলে যেতে লাগছে। কৃষক তখন ডাক দিছে, ও হে মাঝি শোনো, হ্যাঁ ও হে মাঝি শোনো, তুমি আমারে লও বা না লও, অন্তত আমার সোনার ধানগুলো নিয়ে যাও, ঠিক আছে। তখন মাঝি এসে বলছে, এটা কিন্তু কবিতা, হ্যাঁ আমি একটু ইয়েতে মানে গল্পের ভাষায় বলতেছি, ঠিক আছে। আচ্ছা তখন মাঝি হচ্ছে ওনার হচ্ছে সোনার ধানগুলো নিছে, কিন্তু সোনার ধানগুলো নেওয়ার পরে এই নৌকায় আর জায়গা নাই। যখন কৃষক বলছে আমাকেও একটু জায়গা করে দাও, আমিও একটু তোমার সাথে যাই, তখন মাঝি বলছে আমার নৌকায় তো আর জায়গা নাই, নৌকাটা আমার হচ্ছে ছোট নৌকা, ঠিক আছে। তখন মাঝি ওই সোনার ধান নিয়ে চলে গেছে, এই কৃষক এখানেই পড়ে থাকলো, ঠিক আছে। এটার একটা ভাবার্থ ছিল, আমরা বলেছিলাম কৃষক হচ্ছে কি কবি নিজেই। কবি আজীবন যত কিছু লিখছে সব কিছু হচ্ছে কি মূলত এই ফসল অর্থাৎ সাহিত্যকর্মগুলো, যত সাহিত্যকর্ম রচনা করছে, গদ্য পদ্য তারপরে যা কিছু আছে সব কিছু হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে এই ফসল, সোনার ফসলকে বোঝাইছে, হ্যাঁ ধানকে বোঝাইছে। আর এই মাঝি হচ্ছে সময়, আর কৃষক হচ্ছে কবি নিজেই, ঠিক আছে। আচ্ছা তার মানে কবি নিজেই হচ্ছে সাহিত্যকর্মগুলো রচনা করছে, কিন্তু কবি কি চিরকাল বেঁচে থাকবে? বেঁচে থাকবে না, কবি একদিন মারা যাবে। এখন তার সাহিত্যকর্মের কি হবে? সেই জন্য তিনি বলছে সময়ের সাথে সাথে যাতে আমার সাহিত্যকর্মগুলো হারিয়ে না যায়, সেজন্য আমার সাহিত্যকর্মগুলো তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম এবং তোমরা এটা রক্ষণাবেক্ষণ করো। আর আমি তো সময়ের সাথে সাথে এক সময় কি হয়ে যাব? নিঃশেষ হয়ে যাব, আমার দেহটুকুও থাকবে না বা আমার কোনো অস্তিত্বও থাকবে না, আমার সাহিত্যকর্মের মাধ্যমে যাতে আমি অমর থাকতে পারি, ঠিক আছে। তো এই যে কবিতাটা আশা করি আপনাদের একটু রিভিউ হলো। এবার আসেন পরের প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। তার আগে আমরা একটু আলোচনা করি আরেকবার, আমাদের যে সকল ভাই ও বোনেরা, ছোট ভাই ও বোনেরা যারা আমাদের কোর্সে যুক্ত নেই, দয়া করে আমি অনুরোধ করব, বাংলা কোর্স হচ্ছে আমাদের 105, আইসিটি হচ্ছে 500 এবং ইংলিশ কোর্স হচ্ছে 500। যারা ভর্তি নেই অবশ্যই ভর্তি হয়ে নেওয়ার চেষ্টা করবেন, অনেক লাভ হবে, ঠিক আছে। কোর্স ফি কম, বাট কোর্সের মধ্যে ক্লাসগুলো অনেক 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 সুন্দর, ঠিক আছে। আচ্ছা আসেন 8 নম্বর, থরে বিথরে শব্দটির অর্থ কি? এবং ওই প্রত্যেকটা কোর্সে কিন্তু আমাকে দেখতে পাবেন, হ্যাঁ আমরা বোর্ডে ক্লাস নিব, এভাবে কম্পিউটারে না, ঠিক আছে। আচ্ছা এটার অ্যান্সার করেন।
ঠিক আছে, সবাই এবার এটার অ্যান্সার করেন দ্রুত দ্রুত, এবার এটার অ্যান্সার করেন 8 নম্বরে। থরে বিথরে শব্দের অর্থ কি? থরে বিথরে শব্দের অর্থ কি? আচ্ছা, থরে বিথরে শব্দের অর্থ কি? ঠিক আছে, থরে বিথরে শব্দের অর্থ কি? অ্যান্সার করছেন, গুড। আচ্ছা, আমি একটা গ্রুপে অলরেডি হচ্ছে মানে দিয়েছিলাম না, হ্যাঁ দেখছেন আমার যে মারে নাই ওরা, এই তো অনেক। আচ্ছা ঠিক আছে, দেখেন এটার অ্যান্সার কী হবে ভাইয়া? ইসলামের শেহজাদে বলছে গ নম্বর, অনেকে গ নম্বর অ্যান্সার করছে, হ্যাঁ ওকে। সি নম্বর 8-এর বি নম্বর বলছে, আবার কেউ কেউ নুসরত জাহান সাদিয়া বলছে খ নম্বর, রাফি ইসলাম বলছে বি নম্বর, শিরিন আক্তার বলছে খ নম্বর, ওকে। জিয়ামনি বলছে খ, ফারহানা পুষ্প বলছে ঘ, ওকে। আলোর দিশারি বলছে বি নম্বর, ফাইমা হক খ, আফসানা খান ঘ, আচ্ছা চন্দনা ভৌমিক বি, ওকে ঠিক আছে, অনেকে অ্যান্সার করছে, ওকে। তাহলে এটার অ্যান্সার কী হবে ভাইয়া? থরে বিথরে মানে সুবিন্যস্ত করে। আমরা গতকালকে একটা অর্থ শিখেছি, থরে বিথরে মানে হচ্ছে সাজিয়ে গুছিয়ে। এই সাজিয়ে গুছিয়েকেই আবার সুন্দর ভাষায়, হ্যাঁ আমাদের হচ্ছে মনোরম ভাষায় বলা হয় হচ্ছে সুবিন্যস্ত করে, ঠিক আছে ওকে। সোনার ধান নিয়ে তরি কোথায় চলে যায়? আপনাদের কাছে গল্প বলার জন্য একটা স্লাইড রেডি করতে চাইছিলাম, হ্যাঁ একটা গল্প দেখাতে চাইছিলাম, বাট পারিনি, কি করব, সময়ের অভাব। 9 নম্বরের অ্যান্সার করেন, সোনার ধান নিয়ে তরি কোথায় চলে যায়? অ্যান্সার করেন, সোনার ধান নিয়ে তরি কোথায় চলে যায়? ওকে আচ্ছা, 9-এর ঘ নম্বর আফসানা খান বলছে, রমজান বলছে সি নম্বর, আলোর দিশারি বলছে 9 ডি নম্বর, চন্দনা ভৌমিক ডি, রাফিয়া ইসলাম ডি, ওকে। আই হাই, আমার কমেন্ট বক্স আর দেখা যাচ্ছে না, ওকে ঠিক আছে বলতেছি, হ্যাঁ সবার নাম বলবো। আসমা শিকদার ডি, ওকে। নয়ন হাসান নতুন নাম দেখতেছি, ঘ নম্বর, ওকে গুড ঠিক আছে। শিরিন আক্তার ঘ নম্বর বলছিল, ওকে। ইসলামের শেহজাদি ঘ নম্বর বলছে, ফাহিমা হক ঘ নম্বর বলছে। যেহেতু সবার অ্যান্সার ঘ, আমিও আপনাদের সাথে সঙ্গ দিলাম, এটার অ্যান্সার ঘ নম্বর হবে, অজানা দেশে। এবার আসেন, ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে? ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে? ঠিক আছে, দেখেন যেটার বানান ভুল সেটা কখনোই হবে না, তার মানে ক নম্বরটা কাটা। ক্ষুরধারা কোনো কিছু কাটা না, ক্ষুরধারা ধারা আছে, তার মানে ধারালো কোনো কিছু হবে, হ্যাঁ তার মানে ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত, ক্ষুরধারা তার মানে ক্ষুরের তো ধার আছে ধারালো, আর ধারা মানে হচ্ছে স্রোত, এটা হইতে পারে। নদীর যে বাঘটি ক্ষুরের মতো না, বাঘ কখনো ক্ষুরের মতো হইতে পারে না, বা বাঘ এখানে আমাদের বাঘ ক্ষুরের মতো এই ধরনের কোনো কথা আমরা হচ্ছে সোনার তরী কবিতায় পড়িনি। অ্যান্সার কি হবে? গুড ঠিক আছে, 10-এর অ্যান্সার সবাই করে ফেলছে। 10-এর সি আসাদুল ইসলাম আপন নতুন নাম, হ্যাঁ সি নম্বর। রমজান এটাও আমাদের হচ্ছে নতুন নাম মনে হয়, ঠিক আছে। আচ্ছা, ফারহানা পুষ্প আমাদের সাথে হয়তো বা ফ্রি ক্লাসে যুক্ত আছে, পেইড ক্লাসে যুক্ত নেই। নুসরত জাহান সাদিয়া গ নম্বর, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, অনেকেই গ নম্বর বলছে, হ্যাঁ আলো দিশারি সি নম্বর, আসাদুল ইসলাম আপন, নয়ন হাসান গ নম্বর, ইসরাত জাহান গ নম্বর আমাদের পেইড ক্লাসের স্টুডেন্ট, তারপর শিরিন আক্তার গ নম্বর, ওকে ঠিক আছে। তাহলে এটার আনসার হবে হচ্ছে গ নম্বর, হ্যাঁ। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? এটা যে পারবে না তার মারা উচিত, হ্যাঁ ছদ্মনাম পারে না, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? ঠিক আছে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ আমি মনে রাখতাম রবীন্দ্রনাথ একটা সিংহ, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে বলেন? রবীন্দ্রনাথ একটি সিংহ, ওকে। ইস্টাতের জাহান অ্যান্সার করছে ঘ নম্বর, ফাইমা হক 11-এর ঘ, আলোর দিশারি 11-এর ডি, শিরিন আক্তার 11-এর ঘ, গুড থ্যাংক ইউ সো মাচ। রমজান 11-এর ঘ, ওকে অনেকে অ্যান্সার করতে থাকেন, হ্যাঁ এটার অ্যান্সার হবে হচ্ছে জিয়ামনি 11-এর ঘ, আসমা শিকদার 11-এর ডি, আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, এটার অ্যান্সার হবে হচ্ছে ভানু সিংহ, ওকে। তরু ছায়া মসি মাখা বলতে কি বোঝানো হয়েছে? এটার অ্যান্সার করেন 12 নম্বর, তরু ছায়া মসি মাখা। গতকালকে আমাকে কেউ একজন প্রশ্ন করেছিল, ভাইয়া তরু ছায়া মসি মাখা কি? দেখেন আজকে কিন্তু আপনি এমসিকিউর মাধ্যমে এটা একটু জানতে পারবেন। এটার অর্থ কি ভাইয়া? বলতে কি বোঝানো হয়েছে? আমরা বলেছিলাম যে নদীর ওই পারে, এক পার থেকে ওই পারে তাকালে দেখা যাবে গাছপালা দিয়ে যেন জায়গাটা অন্ধকার মনে হচ্ছে। ওই যে গাছপালা দিয়ে জায়গাটা যে রকমের অন্ধকার মনে হয়, আকাশটাও ঠিক সেরকমেরই কি অন্ধকার ছিল এই সোনার তরী কবিতায়, কেন বর্ষাকাল, মেঘে অন্ধকার হয়েছিল। তাহলে এটার অ্যান্সার কি হবে ভাইয়া? ওকে
এটার অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর, গাছপালার ছায়ায় কালচরণ। এটার অ্যান্সার কি হবে? গাছপালার ছায়ায়। ওকে, 12 ক অনেকে অ্যান্সার করছে। গুড। আফসানা আক্তার অ্যান্সার করছে 12 ক। আচ্ছা, জিয়ামনি 12 ঘ বললো। আচ্ছা, অনেকে রাফিয়া ইসলাম আবার সি নম্বর বলছিল। ওকে, ফাহিমা হক সঠিক অ্যান্সার দিয়েছে 12 ক। থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা ভুল অ্যান্সার দিয়েছেন তারা আবার সঠিক অ্যান্সার দিয়ে দিবেন। হ্যাঁ, ভুল অ্যান্সার দিলে কোনো সমস্যা নেই। ওকে, এবার 13 নম্বর, সোনার তরী কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকলো? সোনার তরী কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকলো? সোনার তরী কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকলো? ওকে, ঠিক আছে, অ্যান্সার করেন। গুড। তাহলে এটার অ্যান্সার কি হবে ভাইয়া? আলোর দিশারি তেরোরে। আচ্ছা, অনেকে সঠিক অ্যান্সার করে দিয়েছে। তাহলে এটার অ্যান্সার কি হবে ভাইয়া? গুড। এটার অ্যান্সার হবে হচ্ছে কৃষক। ঠিক আছে, শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকলো? কৃষক। 14 নম্বর, কোন কোন পঙ্ক্তি মানে কোন লাইনে, হ্যাঁ, কোন লাইনে মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাসক্তি ফুটে উঠেছে? হ্যাঁ, অপরিচয়ের নির্বিকারত্ব অর্থাৎ দেখেন এখান থেকে কোন লাইনটা যে অপরিচয়ের হচ্ছে নির্বিকারত্ব আর নিরাসক্তি ফুটে উঠেছে? 14 নম্বর। এটার অ্যান্সার অনেকেই পারবেন, অনেকেই পারবেন না। আমি একটু বলে দেই, লাইনটা হচ্ছে কোনো দিকে নাহি চাই। হ্যাঁ, কোনো দিকে নাহি চাই। এই দেখেন, একজন মাঝি যখন যাচ্ছিল তখন সে কোনো দিকেই তাকাচ্ছিল না। কোনো দিকেই মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব মানে মাঝি কোনো দিকেই তাকাচ্ছিল না, যেন কৃষককে কাউকেই চেনে না। হ্যাঁ, সে নিজ বনে অজানা দেশের দিকে রওনা দিচ্ছিল, তাই না? তার মানে এইখানে আমাদের কি নির্বিকারত্ব ও নিরাসক্তি প্রকাশ পাইছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এরপর আসেন। আচ্ছা, আমাদের কোর্স বিষয় আবারও আছে, আমরা পরে কথা বলতেছি। 15 নম্বর, সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না? সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না? সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না? আমি আইসিটি থেকে একটা প্রশ্ন করি আপনাদের। হ্যাঁ, বলেন তো ভাইয়া, টার্নারি। আচ্ছা, আমাদের পেইড বেসের স্টুডেন্ট কেউ অ্যান্সার করবেন না, যারা আইসিটিতে যুক্ত আছেন তারা ব্যতীত অ্যান্সার করবেন, ঠিক আছে? আচ্ছা, বলেন ভাইয়া, টার্নারি এর বেস কয়টি? হ্যাঁ, যারা এইচএসসি 25 আছেন তারাও অ্যান্সার করবেন, যারা এইচএসসি হচ্ছে 26 আছেন তারাও অ্যান্সার করবেন, কারণ আপনারা অলরেডি অনেক জায়গায় পড়তেছেন বা পড়েছেন। যদি কেউ কোথাও না পড়ে থাকেন তাহলে অ্যান্সার করার দরকার নেই, আপনি পারবেন না। বলেন, টার্নারি এর ভিত্তি কয়টি বা বেস কয়টি? টার্নারি এর বেস কতটি? দেখি কে অ্যান্সার করতে পারেন। টার্নারি এর বেস কতটি? ঠিক আছে, জিয়ামনি ওকে বলছে, ওকে অ্যান্সার করবেন না। ঠিক আছে, যারা পেইড বেসে আছেন কেউ অ্যান্সার করবেন না। ঠিক আছে, হয়নি অ্যান্সার। 2 বলছে ফাহিমা হক, হয়নি হয়নি হয়নি। ওকে, আর কেউ? ঠিক আছে, টার্নারি এর বেস কতটি? দেখি, একটা আইসিটি থেকে কোশ্চেন করলাম, দেখি পারেন কিনা। চন্দনা ভাই বললো বাইনারি শুনছি, টার্নারি কি? আচ্ছা ঠিক আছে। আসাদুল ইসলাম আপন বলছে জানি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাইনারি শুনছেন। হ্যাঁ, আমাকে কি বলতে পারবেন কেন 1-এর পরে 10 হয়? হ্যাঁ, বা এটা কি জানেন যে 1-এর পরে 10 হয়? আসলে এটা তো জানার কথা, কেন 1-এর পরে 10 হয়? আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সারও অনেকে দিতে পারবে না। ওকে থাক। রমজান বলছে একটু বলে দিন। বলবো না। আচ্ছা ঠিক আছে। আহাদ মিয়া বলছে সি নম্বর। আচ্ছা, এটার অ্যান্সার সবাই করে ফেলছে। এটার অ্যান্সার দেখেন, এটার অ্যান্সার হবে হচ্ছে কৃষকের সোনার ধানে হবে। হ্যাঁ, সোনার ধানে তরিটি ভরে গিয়েছিল। ঠিক আছে, সোনার তরিতে কেন কৃষকের ঠাঁই হলো না? কেননা এই যে কৃষক যে সোনার ফসলগুলো ফলাইছিল সোনার ধান, এই সোনার ধারে হচ্ছে তরিটা মানে নৌকাটা ভরে গিয়েছিল। আচ্ছা, বাইনারি শুনছে হচ্ছে 0-1। আচ্ছা, বাইনারি 0-1, তাই সেই জন্যই হচ্ছে যে পরের অঙ্ক 10 হবে, তাও না। আচ্ছা, বাইনারিতে 2 বলে নাই তাই 10 হয়। আচ্ছা, বাইনারিতে 2 নাই, 2 কেন নাই? আচ্ছা, 2 নাই বলে যে 10 হবে এটার কোনো যুক্তি না, সঠিক যুক্তি হয়নি। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, আপনাদের দেখেন আমি মাত্র কয়েকটি কোশ্চেন করেছি, মাত্র 3টি কোশ্চেন করেছি। এই কোশ্চেনগুলো আপনার অজানা, এর মধ্যে আরও বেসিক আছে। হ্যাঁ, তো এই ধরেন এরকমের যদি বেসিক, এই যে ভিতরকার বেসিকগুলো যদি আপনি না শেখেন, ঠিক আছে, যেখানে যান আপনার বেসিক জানা লাগবে। কেননা আপনি এই বছরের প্রশ্ন যদি একটু খেয়াল করেন, আপনার 24 বছর ভাইয়া ও আপুরা কি বলতেছে যে বেসিকগুলো নাই, বা হচ্ছে অনেক ডিপলি কোশ্চেন হয়েছে, অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, যার কারণে আমরা লিখতে পারি না, আমরা এমসিকিউ খারাপ হয়েছে, আমার এই খারাপ হয়েছে, সেই খারাপ হয়েছে।
দেখেন এই যে এমসিকিউ সিকিউ খারাপ হওয়ার পিছনে আপনারা জাস্ট ওপর জিনিসগুলো পড়ে গেছেন, কেননা আপনাদের বোঝাইছে হচ্ছে 0 আর 1 হয় বাইনারিতে, তাই হচ্ছে পরের অঙ্ক হচ্ছে কি হয় 10 হয়। কিন্তু কেন হয় 0 1, কেন এর পরের অঙ্ক 10 হয়, এই উত্তরগুলো আপনাদের জানা নেই। ঠিক আছে, তো জানতে হলে চোখ রাখুন আমাদের পেইড ব্যাচে। ঠিক আছে, আচ্ছা অক্টালে 8 9 হয় না, তাই হচ্ছে বাইনারিতে হচ্ছে 10 হয় না কি 2 এর পরে, এটা হয়নি। ঠিক আছে, অ্যান্সার কারোরটা সঠিক হয়নি। হ্যাঁ আমি, আচ্ছা ঠিক আছে, এটার অ্যান্সার কারোর সঠিক হয়নি। আচ্ছা 16 নম্বর অ্যান্সার করেন সবাই, ওইটা নিয়ে আর পড়ে থাকার দরকার নেই। এবার আসেন, মানব জীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে? মানব জীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দটি ব্যবহারের মাধ্যমে? এবং আমি একটা কথা বলি, হ্যাঁ যে আপনাদের যে এই যে টার্নারির কথা বললাম, এই টার্নারির নাম আপনারা কখনো শুনেননি, শুনবেনও না, কিন্তু আপনারা শুনবেন হচ্ছে 3 ভিত্তিক। হ্যাঁ 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটাও শুনবেন না, বাট এটা সম্পর্কে কিন্তু মাঝে মধ্যে আবার এমসিকিউ দেয় যে ভাইয়া 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 3 এর পর বা 2 এর পরে হচ্ছে কোন সংখ্যাটি আসে, 2 এর পরে কোন সংখ্যাটি আসে, তখন আপনাকে কিন্তু অ্যান্সার করতে হবে যে 2 এর পরে আসলে কোন সংখ্যাটা আসে। তার মানে আপনাকে এই বেসিক জানতে হবে আগে, হ্যাঁ যে টার্নারি কি বা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, বা আপনার হচ্ছে এই যে বললাম যে কেন হচ্ছে 2 এর পরে 10 আসে, এই ধরনের কোশ্চেন কিন্তু আপনার অহরহ আসে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা শুধুমাত্র শিখে আসছেন যে 2 এর পরে 10 হয় এবং 10 এর পরে আবার হচ্ছে কি 11 হয় বাইনারিতে, অন্যান্য ক্ষেত্রে আবার আলাদা আছে। তো যাই হোক, এই যে এই জিনিসটা জাস্ট আপনারা মুখস্থ করে গেছেন, বাট এখানে কিন্তু কিছু কাহিনী আছে, যে কাহিনীগুলো আমরা দেখিয়ে দিচ্ছি। তো চাইলে অবশ্যই যে সুন্দর করে নিচের দিকে একটু তাকান, যে এইচএসে 25 এবং 26 বছর, এই দেখেন আইসিটি কোর্স লেখা আছে। হ্যাঁ কোর্স ফি 500 টাকা। ঠিক আছে, ওকে ঠিক আছে। টার্নারি হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, ওকে ওর বেস হচ্ছে 3। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে ভাইয়া? 16 ক বলছে অনেকে, 16 খ বলছে অনেকে, আফসানা খান বলছে 16 খ, রমজান বলছে 16 ক। ওকে, এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের 16 ক, ক্ষুরধারা। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির একের আমার হচ্ছে কি 2 এর পরে কোন সংখ্যাটি আসে, এই ধরনের কোশ্চেন কিন্তু একবার আসছিল। সো এই যে জিনিসগুলো আপনারা যে শিখলেন না, হ্যাঁ এর পিছনে দায়ী আমি আপনাদের বলবো না, কেন আপনাদের হচ্ছে আপনারা নিজেরাও খুঁজেন না, বড় ভাইদের কথা শুনেন বা আপুদের কথা শুনেন, যাই হোক শুনেন ভালো কথা, কেননা ওরা খারাপ উপদেশ দেয় না, বাট তারপরেও আপনাদের অবশ্যই চেক করে নেওয়া উচিত বা নিজেদের জানা উচিত যে কোথায় বেসিক বেশি পড়ায়। হ্যাঁ কেননা বেসিক যদি না জানেন বা একদম যদি ভিত্তি থেকে যদি না শেখেন, তাহলে কিন্তু আপনার হচ্ছে গোড়াটা মজবুত হবে না, আর গোড়া মজবুত না হলে কিন্তু একসময় আপনি ভেঙে পড়বেন। যেমন পরীক্ষার আগে ছাত্রদেরকে দেখা যায়। 17 এর অ্যান্সার করেন, 17 এর অ্যান্সার করেন, আর অল্প কিছুক্ষণ, কেবল তো আধা ঘন্টা ক্লাস হয়েছে, আর আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটার অ্যান্সার করেন, কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? আমি জাস্ট এরকমের একটি প্রশ্ন করেছি তাই আটকে গিয়েছেন, এরকমের হাজারো প্রশ্ন আছে যার কারণে আপনি আটকে যেতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, পরীক্ষার হলে আসলে স্যাররা আপনার গাইড দেখেও প্রশ্ন করে না বা আপনার হচ্ছে বই দেখেও প্রশ্ন করে না, তারা হচ্ছে বইয়ের থেকে জাস্ট জেনে নেয় সিলেবাসটা কি এবং তার উপরে ভিত্তি করে তারা একটা প্রশ্ন তৈরি করে। এখনকার স্যারদের সেটা আলাদা বিষয়, অনেক স্যার আবার গাইড থেকে হুবহু তুলে দেয়, কিন্তু অনেক বোর্ডে এখন দেখেন এই যে সৃজনশীল ভিত্তি কিন্তু অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়ে কিন্তু প্রশ্নগুলো করতেছে, যার কারণে আমাদের ধরাটা কঠিন হয়ে যাচ্ছে। তো কীভাবে ধরতে পারবো সেই জিনিসগুলো আমরা পেইড বেসে শেখাচ্ছি আর কি। ঠিক আছে, এটার অ্যান্সার 17 খ অনেকে বলছে, রমজান বলছে, আসাদুল ইসলাম আপন বলছে, চন্দনা ভৌমিক বলছে, রাফিয়া ইসলাম বলছে বি নম্বর। হ্যাঁ তাহলে এটার অ্যান্সার কি হবে? আমি একেলা। 18 নম্বর, মাঝি কুলেতে তরি ভিড়ালো কেন? মাঝি কুলেতে তরি ভিড়ালো কেন? মাঝি কুলেতে তরি ভিড়ালো কেন? আচ্ছা 18 নম্বরে অ্যান্সার করেন, 18 নম্বরে অ্যান্সার করেন। আমি আপনাদেরকে কোনোভাবে জোর করতেছি না, প্রয়োজনে আপনারা যারা আইসিটি কোনো কোর্সে যুক্ত আছেন তারা সেই কোর্সে যুক্ত থাকবেন এবং আমার একটি কোর্সে যুক্ত থাকবেন। ঠিক আছে, এবং দুইটা থেকে একটু মিলাবেন যে কোনটার বেসিক বেশি বা কোনটা থেকে একটু এক্সট্রা ইনফরমেশন হলেও শিখতে পারতেছেন। অথবা আমার কোর্সে যুক্ত হয়ে বা কোথাও একটা জায়গায় ফ্রি ক্লাস করলেন, সেখানেও একটু দেখবেন যে কোথায় হচ্ছে এক্সট্রা ইনফরমেশন শিখতে পারতেছেন। আবার চাইলে এমনটাও করতে পারেন যে কোথাও এক জায়গায় ক্লাস করছেন, হ্যাঁ সেখান থেকে কিছু একটা শিখছেন, এখন ভাইয়ারে এসে আটকাবেন, হ্যাঁ আমাদের যত ইচ্ছা তত প্রশ্ন করতে পারেন, আমি আপনার 2টা কোশ্চেন করবো, আপনি যদি আর না আটকান আমারে বললেন। ঠিক আছে,
ওকে, ঠিক আছে, এবার অ্যান্সার করেন। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে ভাই? 18 এ বলছে সবাই, 18 ক ক ক ক, তাহলে এটার অ্যান্সার কি হবে? ফসলের জন্য। এবার আমি সবার নাম পড়বো। হ্যাঁ, 19 নম্বর সবার নাম পড়বো। কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায়, কিসের মাধ্যমে বলেন তো? কিসের জন্য? হ্যাঁ, মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য, মাঝিকে ভালো লাগার জন্য, ইহকালে শান্তিতে বসবাসের জন্য, কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য। কিসের জন্য হচ্ছে কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায়? 19 নম্বরের অ্যান্সার করেন, আমি সবার নাম পড়বো। এবার দেখি কে এটার অ্যান্সার করতে পারে, কে সর্বোচ্চ ব্রিলিয়েন্ট। ওকে, ফাহিমা হক সবার আগে অ্যান্সার করছে ক নম্বর, আফসানা খান তারপরে অ্যান্সার করছে 19-এর ক নম্বর আমাদের লাইভে। আচ্ছা, এবার ঠিক হয়ে গেছে। দেখেন, ফারহানা পুষ্প বলছে ক নম্বর, জিয়ামনি বলছে ক নম্বর, রাফিয়া ইসলাম বলছে এ নম্বর, শিরিন আক্তার বলছে ক নম্বর, ইশরাত ইজাহান বলছে ক নম্বর। ওকে, ঠিক আছে, ঠিক আছে। রমজান বলছে ক নম্বর, আয়েশা সিদ্দিকা বলছে এ নম্বর। ঠিক আছে, অনেকে অ্যান্সার করছে। এটার অ্যান্সার কি হবে ভাইয়া? এটার অ্যান্সার হচ্ছে কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য। 20 নম্বর অ্যান্সার করেন, নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছেন। 20 নম্বরের অ্যান্সার কি হবে? আমি এখানে আজকে অনেক নতুন নাম দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজকে অনেক নতুন নাম দেখতে পাচ্ছি, যেমন আসাদুল ইসলাম আপন হয়তোবা গতদিন ছিল, রমজান নতুন নাম, আয়েশা সিদ্দিকা হয়তোবা একদিন ক্লাস করছে, শিরিন আক্তার হয়তোবা আজকে নতুন, রাফিয়া ইসলাম আজকেই নতুন মনে হয়, না গতদিন ক্লাস করছে জানি না। ফারহানা পুষ্প আগের, আসমা শিকদার আমাদের পেইড বেসের। আচ্ছা, ফারহানা পুষ্প আগের থেকে ক্লাস করে, আফসানা খান আচ্ছা আগের থেকে ক্লাস করে, আলোদ্দিশারও আগের থেকে ক্লাস করে। ওকে, গুড, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কী হবে ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ। এটার অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া সি নম্বর। 20-এর অ্যান্সার কী হবে? 20-এর অ্যান্সার হবে হচ্ছে সি নম্বর। ঠিক আছে, এটার অ্যান্সার কী হবে? তার সোনার ফসল তুলে নেওয়ার জন্য। ঠিক আছে, ভাড়া ভাড়া শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? ভাড়া ভাড়া শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটার অ্যান্সার করেন, এটার অ্যান্সার করেন। ভাড়া ভাড়া শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? 21 নম্বরে অ্যান্সার করেন, ভাড়া ভাড়া শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? এই সোনার তরী কবিতাটি আমাদের আবারও এমসিকিউ ক্লাস, আবারও আমাদের পেইড ব্যাচে হবে। ঠিক আছে, ওকে। বাংলা কোর্স যেটা আছে 105 টাকা, সেই কোর্সে আবারও হবে, সেখানে কিছু। আচ্ছা ভাইয়া, আমি আজকেই প্রথম ক্লাস করলাম। আচ্ছা, আফসানা খান আজকেই প্রথম। ওকে, তার মানে আফসানা নাম দিয়ে আরও একজন আছে। হ্যাঁ, ঠিক আছে, 21-এর খ। ওকে, তাহলে এটার অ্যান্সার কী হবে ভাইয়া? গুড, এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের রাশি রাশি। হ্যাঁ, ভাড়া ভাড়া শব্দটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? মূলত ব্যবহার হয়েছে হচ্ছে রাশি রাশি অর্থে। ওকে, 22 নম্বর তোমাকে খুঁজছি। 22 নম্বর বলতেছে, কোন সময়ে ক্ষেত সমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায়? ওকে, দেখি কোন কিউট পোলা সবার আগে অ্যান্সার করে 22 নম্বরের। কোন কিউট পোলা বা মায়া সবার আগে অ্যান্সার করে? ঠিক আছে, কোন কিউট ছেলে বা মেয়ে দেখি তো। আচ্ছা, ফাহিমা হক হচ্ছে সবার আগে, মানে আজকে প্রথম ক্লাস করতেছে। গুড। আলোর দিশারি 22-এর এ। আচ্ছা, আলোর দিশারি অ্যান্সার করছে। এটা মেয়ে না ছেলে আল্লাহ জানে, মেয়ে মনে হয়। হ্যাঁ, কিউট মেয়ে। ঠিক আছে, এরপরে হচ্ছে কে? চন্দনা ভৌমিক। গুড, চন্দনা ভৌমিক, গুড গার্ল। হ্যাঁ, তারপরে আর কে? আচ্ছা, রাফিয়া ইসলাম বলছে সি নম্বর। সি নম্বর না কি নম্বর বললো? রাফিয়া ইসলাম কই গেল নাম? আচ্ছা, যাই হোক, হারিয়ে ফেলেছি, আগের মনে হয়। রমজান বলছে 22-এর ক, ফাহিমা হক বলছে 22-এর ক। ওকে, ঠিক আছে, রাফিয়া ইসলাম বলছে এ নম্বর। ওকে, দিবারাত্রি বলছে ক নম্বর, আয়েশা সিদ্দিকা বলছে এ নম্বর, অচিন শহরের রানী বলছে 22-এর ক। আচ্ছা, এখানে সবাই কিউট ছেলে মেয়ে। দেখেন, এটার অ্যান্সার হবে আষাঢ় শ্রাবণ মাসে, বর্ষাকালটা হয় হচ্ছে আষাঢ় শ্রাবণ, তাই না? আচ্ছা, এবার সোনার তরী কবিতাটির নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত নিচের কোন যুক্তিতে? আমরা সোনার তরী কবিতাটাকে কিন্তু নাম রাখতে পারতাম নিষ্ঠুর মহাকাল, কেননা সময়ের শেষে দিন যতই চলে যায়, সময় যতই চলে যায়, আমাদের মৃত্যুর সময়টা ততই এগিয়ে আসে, তাই না? আমরা এক সময় মারা যাব, কিন্তু আমাদের যে সৃষ্টিকর্ম সেটাকে অমর করে রেখে যেতে পারি। আমরা যা কিছু করতে পারি এই দুনিয়ায়, যা কিছু রচনা করতে পারি, সেগুলোকে আমরা চাইলে অমর করে রেখে যেতে পারি, তাই না? আচ্ছা, এখন এটাকে নিষ্ঠুর মহাকাল বলা যেত কোন যুক্তিতে বলেন? সবাই অনেক অ্যান্সার দিছে। হ্যাঁ, এত নাম পড়া অসম্ভব। আলোর দিশার বলছে 23-এর ডি, আফসানা খান বলছে 23-এর গ। আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে 23-এর ঘ। হ্যাঁ, দার্শনিকতার ভিত্তিতে। ঠিক আছে, 24 নম্বর, ফকির লালন শাহর মাঝারে কে কে গিয়েছেন? অ্যান্সার একটু হাত তোলেন তো।
ফকির লালন শাহ অনেক পূর্বে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার গানগুলো যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে চলেছে। এই বিষয়টি তোমার পঠিত কোন কবিতাকে সমর্থন করে? বলেন, এখানে আমরা আজকে কোন কবিতা পড়তেছি সেটাকে সমর্থন করবে, কিন্তু যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোন কবিতাকে সমর্থন করে। অ্যান্সার করেন কোন কবিতাকে। আচ্ছা, এইটা পারবেন এবার। ঠিক আছে। আচ্ছা, রাফিয়া ইসলাম যায়নি। আচ্ছা, আমার তরফ থেকে আজকে রাত্রে স্বপ্নে আপনাকে হচ্ছে লালন শাহের মাঝারে পাঠানো হবে। হ্যাঁ, আর ঠিক আছে, আপনার জন্য টিকিট বুকিং দেওয়া হয়েছে, আপনার জন্য একটা হেলিকপ্টার বুকিং দেওয়া হয়েছে। সেই হেলিকপ্টারটি অবশ্যই স্বপ্নে রিসিভ করে নেবেন, ঠিক আছে? এবং রিসিভ করে একদম হচ্ছে লালন শাহের মাজার থেকে ঘুরে আসবেন, ঠিক আছে? তাহলে এটার আনসার কী হবে ভাইয়া? সোনার তরী কবিতা। গুড, ডি নম্বর। এরপরে দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পন্ন হয়েছে? দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পন্ন হয়েছে? ওকে, দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পন্ন হয়েছে? অ্যান্সার করেন। দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পন্ন হয়েছে? গুড। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের প্রকৃতি প্রত্যয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে মানুষের জীবন কেমন, ওইটা আসবে না, হ্যাঁ, কখনো আসবে না, ওইটা এমনি দেওয়া হয়েছে ব্যাকরণের থেকে। আচ্ছা, 26 নম্বর, মানুষের জীবন কেমন। এই ধরনের প্রশ্ন এখন রিসেন্টলি আসতে দেখা যাচ্ছে। আপনারা দেখেছেন এবছর কিন্তু প্রশ্ন আসছে বাংলাদেশের জাতীয় কবিকে, তো এটাও কিন্তু আসতে পারে যে মানুষের জীবন কেমন, আবার দিয়ে আসেন না অমর, ঠিক আছে? আচ্ছা, এটার অ্যান্সার কি হবে বলেন? এই ধরনের সহজ সহজ কোশ্চেন দু একটা আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে ভাইয়া? সি নম্বর, ক্ষণস্থায়ী। আসলে ওই প্রশ্নটা, হ্যাঁ, যে বাংলাদেশের জাতীয় কবিকে, ওই প্রশ্নটা আমিও দেখছিলাম, হ্যাঁ, গাইডেই আছে, এবং আমি নিতেও চাইছি যে মূলত একটু দেখাবো, এত সহজ কোশ্চেন। আবার ভাবছি যে যদি হাসাহাসি করে যে বাংলাদেশের জাতীয় কবিকে এই প্রশ্ন দিলাম, হাসাহাসি শুরু করে দিল, সেজন্য আর দিইনি। এবার দেখি কি ওই প্রশ্নই আসছে, হ্যাঁ, ঠিক আছে, এইচএসসি 24 পরীক্ষায়, বাংলা পরীক্ষায়। আচ্ছা, বাঁকা জল কিসের প্রতীক? বাঁকা জল কিসের প্রতীক? এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওই কবিতার হচ্ছে লেখক পরিচিতিতে ফার্স্টে এই জিনিসটা লেখা আছে যে হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাই না? আচ্ছা, এটার অ্যান্সার কী হবে? 27-এর অ্যান্সার কী হবে? বাঁকা জল কিসের প্রতীক? এই কবিতায় কোনটা কিসের প্রতীক, এইটা অবশ্যই একদম মুখস্থ করে ফেলবেন। আজকে মুখস্থ করবেন, আগামীকালকে আবার একটু দেখবেন, পরশুদিন আবারও দেখবেন, পরীক্ষার আগের রাত্রে আবারও দেখবেন, পরীক্ষায় যাওয়ার আগেও আরেকবার দেখে যাবেন, ঠিক আছে? কারণ এখান থেকে যদি একটা এমসিকিউ চলে আসে কমন, ঠিক আছে, 1 মার্ক কমন মানে অনেক কিছু। তাহলে এটার অ্যান্সার কী হবে? কালস্রোতের প্রতীক। গুড, খ নম্বর অ্যান্সার। গুড, সবাই গুড। ওকে, এরপর আসেন 28। নদী শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য? নদী শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য? নদী শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য? দিবারাত্রি বলছে খ নম্বর, রমজান বলতেছে খ নম্বর, চন্দ্রমণি বলছে বি নম্বর, নুসরাত জাহান সাদিয়া বলছে বি নম্বর। আচ্ছা, এটার অ্যান্সার না, মানে আগের অ্যান্সার করতেছে। আচ্ছা, 28-এর অ্যান্সার করেন সবাই। ওকে, ফাইমা হক বলছে 28-এর ঘ, ইস্টাতেজান বলছে 28-এর ঘ, চন্দনা ভৌমিক বলছে হচ্ছে সি, আলোর দিশারে বলছে সি, শিরিন আক্তার আবার বলছে খ নম্বর। আচ্ছা, আফসানা খান বলছে খ নম্বর, রাফিয়া ইসলাম বলছে ডি নম্বর। আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে আসলে ডি নম্বর, তটিনী, ঠিক আছে? নদী শব্দটির প্রতিশব্দ হচ্ছে তটিনী, ঠিক আছে? এই যে একজন নায়িকা আছে, তাই না, বাংলাদেশের মনে হয় নাটকের নায়িকার নাম তটিনী, মাথায় রাখবেন। তটিনীর আরেক নাম হচ্ছে নদী। ওকে, ঠিক আছে, তটিনী আর নদী দুই যমজ বোন, হ্যাঁ। আচ্ছা, মানে এর প্রতিশব্দ, ঠিক আছে? আচ্ছা, ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? 29 নম্বরের অ্যান্সার করেন সবাই। ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? এটার অ্যান্সার করেন তো সবাই। ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? আগামীকালকে আমাদের আইসিটি ফ্রি ক্লাস হবে, সবাই আইসিটি ফ্রি ক্লাসে জয়েন থাকবেন, ঠিক আছে? আর আজকে রাত্রে আমাদের বাংলা কোর্সে একটি পরীক্ষা আছে, যারা বাংলা কোর্সে আছেন অবশ্যই রাত 9টায় পরীক্ষাটি দিবেন। ওকে, আচ্ছা, ঠিক আছে, যারা বাংলা কোর্সে যুক্ত আছেন তারাই পরীক্ষাটি দিবেন। ওকে, আর যারা বাংলা কোর্সে যুক্ত নেই
105 টাকা পাঠিয়ে দিলেই আজকে রাত্রের পরীক্ষাটি আপনি দিতে পারবেন। আর অবশ্যই তো প্রত্যেকটি ক্লাস তো পাচ্ছেনই, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এটার আনসার কি ভাইয়া? গুড। ফারহানা পুষ্প বলছে ক নম্বর, দিবারাত্রি বলছে ক নম্বর, স্মৃতি চক্রবর্তী আজকে নতুন জয়েন হয়েছে এই নম্বর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আসাদুল ইসলাম আপন বলছে 29-এর খ, অচিন শহরের রানী বলছে 28-এর ঘ। আচ্ছা, রমজান বলছে 29-এর ক, রাফিয়া ইসলাম বলছে এই নম্বর। আচ্ছা, এটার আনসার হচ্ছে নিজেকে। কৃষক মূলত হচ্ছে এই কবিতায় কবি নিজেকেই বুঝিয়েছেন। ওকে, সোনার তরী কবিতায় কবি সৃষ্টিকর্মীকে, আচ্ছা সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করা হয়েছে? হ্যাঁ, কবি সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করেছেন হবে, ঠিক আছে? সোনার তরী কবিতায় কবি সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করেছেন? ঠিক আছে। আচ্ছা, আমি আশা করি এই যে ফারহানা পুষ্প, ফারজানা আক্তার, হ্যাঁ আমি জানি আপনারা সবাই সব পারেন, হ্যাঁ আমি মানি আপনারা সবাই সব পারেন, কিন্তু আপনারা সবাই কিন্তু মানে সব পারলেও সবার মধ্যে কিছু না কিছু ল্যাকিংস আছে বা কিছু কিছু জানার অভাব আছে, তাই না? আমি জানি যে অনেকে মনে করে যে 2-1বার কবিতা পড়লেই হয়তো বা কবিতার অ্যান্সার করে আসা যায়, কিন্তু এমসিকিউতে গিয়ে যে ধরা খাই, হ্যাঁ কারো কারো 5টা 7টাও হচ্ছে, ঠিক আছে? আবার দেখেন একটা কথা চিন্তা করেন, সৃজনশীলতে ভালোভাবে লিখতে পারলো, কেন সৃজনশীলের যুগ, হ্যাঁ গ ঘ ভালোই লেখা যায়, কিন্তু ক খতে আবার আটকে যায়, ঠিক আছে? আবার দেখা যায় ব্যাকরণে অনেক সমস্যা, ঠিক আছে? তো তারা চাইলে বাংলা কোর্স কিনতে পারেন, কোর্স ফি কিন্তু বেশি না, 105 টাকা। বাইরে যদি বের হন 105 টাকা, এখন 1 কেজি মরিচের দাম কত? 300-র উপরে, তাই না? 400 টাকার কাছাকাছি। তাহলে দেখেন এই যে 400 টাকা কেজি কাঁচা মরিচ, 1 কেজি মরিচ হবে 100 টাকায়, বাইরে বের হলে কিন্তু টাকা শেষ, তাই না? তাহলে 105 টাকাতে একটা কোর্স কেনা মানে আপনার জীবনে হচ্ছে ধন্য হয়ে যাওয়া, হ্যাঁ। আর আইসিটি কোর্স ফি হচ্ছে 500 টাকা, ইংলিশ কোর্স ফি 500 টাকা। আগে বাংলা কোর্স যদি কিনতে চান কিনে দেখতে পারেন যে বিশ্বাস হয় কিনা, ভাইয়া ঠিকভাবে ক্লাস নিচ্ছে কিনা, তারপরে আইসিটি কোর্স কিনতে পারেন, হ্যাঁ। তারপরে আইসিটি কোর্স কিনে যদি মনে হয় যে ভালো লাগতেছে তাহলে ইংলিশ কোর্স কিনতে পারেন, ঠিক আছে? আপনার ইচ্ছা, ঠিক আছে? আমি কাউকে জোর করতেছি না, বাট কিনে দেখতে পারেন, আপনি লস খাবেন না, বরঞ্চ আপনার পরীক্ষায় সর্বোচ্চ মার্ক আসবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ওকে, ঠিক আছে। আহাদ মেয়ে বলছে সি নম্বর, এটার অ্যান্সার হচ্ছে সি নম্বর, ঠিক আছে? কবি সৃষ্টিকর্মকে কি হিসেবে কল্পনা করেছেন? ফসল। 31 নম্বর, সোনার তরী কবিতায় সোনার তরী কবিতার সর্বশেষ স্তবকের শূন্য শব্দটির প্রয়োগে কি স্পষ্ট হয়ে ওঠে? ঠিক আছে, শূন্য শব্দটির প্রয়োগে কি স্পষ্ট হয়ে ওঠে? 31-এর অ্যান্সার করেন এবার, 31-এর অ্যান্সার করেন। আচ্ছা, আর কেউ কেউ হচ্ছে দেখবেন যে হচ্ছে কোর্সে ভর্তি হবে ঠিকই, কিন্তু অনেক দেরি করে, কেমনে ভাববে, প্রথমে ভাববে যে ভর্তি হবো কিনা, টাকা তো আমার পকেট থেকে খসে যাবে, আবার পরের দিন ভাববে আজকে কি ভর্তি হবো, হ্যাঁ তারপরের দিন ভাববে, এভাবে দেখবেন সময়টা নষ্ট হবে। সময় নষ্ট করবেন না। আপনি যদি সিরিয়াস হন, আপনি যদি সিরিয়াস স্টুডেন্ট হন, আপনার যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করার মানে ইচ্ছা থাকে, কোর্সে ভর্তি হয়ে যান, যে কোনো একটা কোর্সে ভর্তি হন, ঠিক আছে? যে কোনো একটা কোর্সে ভর্তি হন ভাইয়ার, আমি গ্যারান্টি দিচ্ছি একটা কোর্সে ভর্তি হলে আপনি বুঝতে পারবেন যে আপনার কত কিছু জানার ল্যাকিং ছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি? গুড। এটার অ্যান্সার হবে হচ্ছে এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমরা গতকালকে পড়েছি এবং দেখিয়েও দিয়েছি কিভাবে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমরা বলেছিলাম এটি হচ্ছে 8+5 মাত্রার, তাই না? 8+5 মাত্রার, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এই 32 নম্বর অ্যান্সার করেন। সোনার তরীর মাঝি অতৃপ্তির বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে? সোনার তরীর মাঝি অতৃপ্তি বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে? ফ্রি ক্লাসে বাংলা এক্সাম নেন, সবাই যদি ফ্রি হইতো তাহলে তো হইতোই, ঠিক আছে? এই সবগুলোর বাংলা ফার্স্ট পেপার সব এক্সাম হচ্ছে আমাদের ইয়েতে হবে, একটা হয়তো বা ডেমো এক্সাম হইতে পারে আপনাদের অপরিচিতার ওপরে, হ্যাঁ। তাছাড়া সব এক্সাম হচ্ছে আপনাদের ইয়েতে হবে, হ্যাঁ পেইড করতে হবে 105 টাকার, ঠিক আছে? একটা জিনিস ভাবেন, হ্যাঁ এখন কি ফ্রিতে কোনো কিছু হয়? আপনি বাজারে গেলে আলু, পেঁয়াজ, ধান, চাল যেটাই কেনেন না কেন সব কিছু কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, তাই না? আচ্ছা, বা আপনি যদি মনে করেন যে না আমার তো বাবা হচ্ছে কৃষক, আমি তো ধান চাষ করি, আমার তো ফ্রিতেই আসে, না তার জন্য কিন্তু আপনার হচ্ছে ধানের বীজ কিনতে হয়, অথবা হচ্ছে এই যে আপনার বাবা এত কষ্ট করতেছে এর পারিশ্রমিক কিন্তু একটা আছে, তাই না? তার মানে আপনার কোনো কিছুই ফ্রিতে হয় না। এই যে আমি এত একটা কষ্ট করতেছি এটা কিন্তু একদম ফ্রি, ঠিক আছে? এই যে আপনার ফেসবুকে বসে ই করতেছেন তার পিছনে একটা খরচ আছে, কি খরচ? এমবি খরচ, তাই না? তাছাড়া কিন্তু আর খরচ নাই। কিন্তু আমি যে কষ্ট করতেছি আমার কষ্টের কি পারিশ্রমিক আপনারা দিচ্ছেন না? এই যে জিনিসটা এটা আপনাদের জন্য আমি ফ্রি করে দিয়েছি। আর কোর্সটা হচ্ছে একটা
পেইড, তার মানে ফ্রি আর পেইডের মধ্যে অবশ্যই একটা পার্থক্য আছে। যেখানে আমি টাকা নিচ্ছি সেখানে আমাকে অবশ্যই এক্সট্রা কোনো কিছু শিখাতে হবে, তাই না? তো ফ্রি আর পেইডের মধ্যে অবশ্যই পার্থক্য আছে এবং পেইডে অবশ্যই এক্সট্রা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটার আনসার কি হবে ভাইয়া? অনেকে আনসার করলো খ নম্বর, দেখে ফেলছিল আনসার। হ্যাঁ, যে সোনার তরীর মাঝে অতিরিক্ত বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে? মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। অর্থাৎ একজন মানুষ যে মারা যাবে সেই শূন্যতায় বিলীন হওয়ার জন্য মূলত মানুষ অপেক্ষা করতে থাকে, বা আমাদের হচ্ছে এই যে মূলত হচ্ছে সোনার তরীর মাঝি আর কি, মাঝি অতৃপ্তি বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে থাকে? মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। ওকে, 33-এর আনসার করেন, সোনার তরী কবিতায় সোনার ধান আসলে কি? এটা আপনারা অ্যান্সার করতে থাকেন, আজানটা একটু শেষ হোক, কেউ চলে যাবেন না, যেহেতু আজান হচ্ছে আজানকে একটু গুরুত্ব দিবেন। যারা মানে মুসলমান আছেন, যারা হিন্দু আছেন অবশ্যই অন্য ধর্মকে সম্মান করা উচিত। সো সেই অনুযায়ী এটার অ্যান্সার করতে থাকেন, আজানটা শেষ হোক, ঠিক আছে? আচ্ছা ওকে, আমাদের আজান শেষ। এটার অ্যান্সার কি হবে সবাই একটা অ্যান্সার করা। আচ্ছা, অনেকের অনেক প্রশ্নের উত্তর দিলাম। হ্যাঁ, মূলত অনেকে প্রশ্ন করলো এই কোর্সে কয়টা ক্লাস হবে, এত কম টাকা। আচ্ছা ঠিক আছে, ভর্তি হলে আমাদেরকে ইনবক্স করবেন, এই যে অনলাইন টিউটোরিয়াল আইডি আছে বা যে আইডি থেকে আমাদের হচ্ছে ক্লাস হচ্ছে সেই আইডিতে ইনবক্স করতে পারেন, সমস্যা নাই। অনলাইন টিউটোরিয়াল আইডিতে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের এই যে এখানে বিকাশ নগদ নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও মেসেজ পাঠাতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় যে আমাদের এত কম টাকা কেন? হ্যাঁ দেখেন, একজন খেয়াল করেন, আমাদের এখানে কিন্তু আমরা সবাই বড় লোক না, তাই না? হ্যাঁ আছে, বড় লোক আছে, কোটিপতি আছে, তাদের যদি 105 টাকা মনে হয় যে অনেক কম, তারা চাইলে আমাদেরকে 1005 টাকা পাঠাতে পারেন, চাইলে 1,05 টাকাও পাঠাতে পারেন, আমরা মাইন্ড করবো না। হ্যাঁ, কিন্তু এই দেখেন অনেক গরিব ঘরের সন্তান আছে, নিম্নবিত্ত ঘরের সন্তান আছে, মধ্যবিত্ত ঘরের সন্তান আছে, তাদের ক্ষেত্রে কিন্তু 1000 টাকায় কোর্স কিনা বা 2000 টাকায় কোর্স কিনা কিন্তু অনেক কষ্টকর। এই যে আইসিটি কোর্স ফি 500 টাকা দিছি, ইংলিশ কোর্স ফি 500 টাকা দিছি, এটাই অনেকের একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তারপরে যদি কষ্ট করে যদি একটা কোর্স কেনেন, আমার মনে হয় না যে আপনি খারাপ হবে। আমি এই জিনিসটা বুঝি, হ্যাঁ, যে কোনো একটা গরিব যখন একটা কষ্ট করে যদি একটা কোর্স কিনে, সেই কোর্সের মূল্যটা আসলে ওই 105 টাকা থাকে না, তার কাছে যেন সেটা 1 কোটি টাকার সমান হয়ে যায়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি আমার চেষ্টা করি যেন তার একটা প্রিমিয়াম ক্লাস পাই, যেন তারা একটা প্রিমিয়াম ফিল পায়, আমার বন্ধু যতটা আগে যাচ্ছে তার থেকেও যেন আমি বেশি আগাতে পারি, সেই চেষ্টায় আমার থাকে, ঠিক আছে? তো 33-এর অ্যান্সার কী হবে? 33-এর অ্যান্সার হচ্ছে মানুষের সৃষ্টিকর্ম। আর এখানে
ওকে, আমি যদি ভর্তি না থাকতাম তাহলে আপনার কোর্সে ভর্তি হতাম। আপনি যেখানে ভর্তি আছেন আপনি একটা কোর্স কিনেন, হ্যাঁ, বাংলা কোর্স ফি 105 টাকা। অনেক জায়গায় তো অনেক টাকা খরচ হয়, হ্যাঁ, স্কুল কলেজে গেলে একদিন ফুচকা খেলে তো 105 টাকা শেষ। 105 টাকাতে বাংলা কোর্স কেনেন, এরপর আপনি বাকি কোর্সগুলো এমনি কিনবেন, আমার বিশ্বাস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর একটা বিষয় যে এই কোর্সে কয়টা ক্লাস হবে আমি একটু বলি। কোর্সে মূলত ক্লাস হবে হচ্ছে আপনাদের ধরেন আপনি হচ্ছে এখন তৃতীয় অধ্যায়ের বা বাংলা সেকেন্ড পেপারের একটা টপিকের ক্লাস করাইছি, ধরেন ওটা বুঝলেন না, ওই ক্লাসে বোঝেননি, আমাকে জানালেন যে ভাই এই ক্লাসটার উপর আরেকটা ক্লাস নেন, আমি আরেকটা ক্লাস নিতে রাজি। সেই ক্লাসেও আরেকজন বললো যে বুঝিনি, আরেকটা ক্লাস নিতে হবে ভাইয়া, বা একটু সমস্যা হচ্ছে বা এই জিনিসটা একটু দেখাই দেন ক্লাস এসে, সেই জন্য আরেকটা ক্লাস আসবে। তারপরে আপনার যতগুলো ক্লাস প্রয়োজন একটা ক্লাসের ওপরে, ঠিক আছে, আপনার জন্য, হ্যাঁ, যতগুলো ক্লাসের প্রয়োজন ততগুলো ক্লাসই হবে। আর আমাদের আইসিটি কোর্স ফি হচ্ছে আমাদের 500, বাংলা কোর্স ফি 105, আর ইংলিশ কোর্স ফি হচ্ছে 500 টাকা। যারা ভর্তি হবেন দেখেন একটা নাম্বার 013243766136, চোখ দিয়ে দেখেন, প্রয়োজনে চশমা পরেন, প্রয়োজনে সানগ্লাস পরে দেখেন, তাও যদি না দেখতে পারেন তাহলে চোখটাকে অফ করে একটু দেখেন, হ্যাঁ, বন্ধ করে দেখেন, দেখবেন যে হচ্ছে এই নাম্বারটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই নাম্বারে বিকাশ বা নগদ আছে, হোয়াটসঅ্যাপও আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে প্রয়োজনে ভর্তি হতে পারেন, বা বিকাশ নগদে টাকা পাঠিয়েও সরাসরি আপনারা চাইলে কি করতে পারেন, আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা আপনাকে সঙ্গে সঙ্গে অ্যাড করে নেব, সেটা নিয়ে আপনার টেনশন করতে হবে না, ঠিক আছে। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন আছে আপনাদের এই অধ্যায়ের উপরে, এই সোনারতরী কবিতার উপরে, বা কোনো কোর্সের উপরে, বা কোনো কিছুর উপরে? যদি প্রশ্ন থাকে জানাতে পারেন, যদি কোনো প্রশ্ন থাকে জানাতে পারেন, ঠিক আছে। বাংলা কি 2 পার্ট পড়বেন? অবশ্যই আমাদের বাংলা সেকেন্ড পেপারও হবে। বাংলা সেকেন্ড পেপার কোর্সের সাথে আমরা এবার বলে দিয়েছি যে যেহেতু বাংলা ফার্স্ট পেপার আমাদের আলাদা করে কোনো কোর্স আসে না, ফ্রি কোর্সেই করাই দেয়, কিন্তু ফ্রিতে আমরা হচ্ছে কিছু জিনিস দেখছি যে অনেকে হচ্ছে আমাদের একটু দেয় যে ভাইয়া নাটক এবং উপন্যাস অনলাইনে বা অফলাইনে কেউই পুরাটা পড়ায় না, হ্যাঁ, কেউই পুরাটা পড়ায় না, বা প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে বোঝায় না, সবাই শর্টকাটে কেমন যেন বলে দেয়, আর ওইটার উপরে বেস করে আমাদের লিখতে হয়। ফলে আমাদের হচ্ছে বাংলা ফার্স্ট পেপারে দেখা যায় যে সৃজনশীল আমরা ভালোভাবে লিখতে পারি না, মার্ক কাটা যায়, বা এমসিকিউগুলো আমরা ধরতে পারি না সহজে। তো আমি এবার ঠিক করছি যে এই কোর্সের মাধ্যমে আমি হচ্ছে বাংলা ফার্স্ট পেপারে যে নাটক উপন্যাস আছে, তারপরে কিছু গদ্য পদ্য, গুরুত্বপূর্ণ গদ্য পদ্য আছে, তারপর হচ্ছে ওইগুলার পরীক্ষা আছে, হ্যাঁ, সব কিছু ওই সেকেন্ড পেপার কোর্সের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং সেটার কোর্স ফি 105 টাকায় রাখছি, বাড়াইও নি কমাইও নি, ঠিক আছে। যেটা আমাদের আগের থেকে মানে ফার্স্ট ব্যাচ থেকে যে 105 টাকা ছিল সেই 105 টাকায় আছে। এবং ইতিমধ্যেই আমাদের কিন্তু 200 স্টুডেন্ট হচ্ছে এইচএসসি 24 পরীক্ষাতে 200 স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিচ্ছে অলরেডি, এবং বাংলা পরীক্ষা দিয়ে এসে তারা বলেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, এবং তাদের কিন্তু শুধুমাত্র আমি সেকেন্ড পেপার কোর্স করাইছি, ঠিক আছে, তাদের পরীক্ষা সেকেন্ড পেপার অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে, পড়েন যান, ঠিক আছে। এমসিকিউ শেষ, আমাদের ইয়েও শেষ, ওকে, ঠিক আছে। আমাদেরকে একটু কষ্ট করে ইনবক্স করবেন, হ্যাঁ, যাদের আছে আমাদেরকে ইনবক্স করেন, সমস্যা নেই। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই যাদের হচ্ছে বাংলা পরীক্ষা আছে তারা বাংলা পরীক্ষার পড়া পড়েন। আচ্ছা, আরেকজন বললো যে ভাই আমি তো 9টায় অ্যাডমিশন ক্লাস করি, নো সমস্যা, এইচএসসি 25-26 2 বেসিক ক্লাস করতে পারবে, এটা নিয়েও সমস্যা নেই। আর একটা হচ্ছে 9টায় অ্যাডমিশন ক্লাস করে বাংলা কোর্স বা আইসিটিতে ভর্তি হলে কীভাবে ক্লাস করবো আমি আপনাকে বুঝিয়ে দেবো, কীভাবে ক্লাস করবেন আপনারা আমাকে ইনবক্স করেন, ঠিক আছে। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।